মোড়লের মেয়ে পানিতে পড়ে গেছে। যাই তাড়াতাড়ি, সে যেন পানিতে ডুবে না যায়। এই কথা বলে টুনি কাঠকাটা ছেড়ে ইকরিকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে টুনিকে যেতে দেখে মোড়ল চিৎকার করতে থাকে। আমার কৃতদাসী পালিয়ে গেল, কে কোথায় আছিস? ধর ধর ওই বজ্জাত টুনিকে ধর। মোড়লের কথা শুনে মোড়লের আরেক কৃতদাস তোতা টুনিকে ধরতে চলে যায়। অন্যদিকে টুনি পুকুরে থাকা কলা গাছের ভেলা ভাসিয়ে ইকরিকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই সেখানে মোড়ল বাবু চলে আসে। আমার মেয়ে, কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? মোড়ল বাবু, আপনার মেয়ে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, আর অনেক আগে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি কাজই করছিলাম মোড়ল বাবু, আর ইকরির কথা কানে আসতেই আমি ওকে বাঁচাতে চলে আসি। আর আমি তোকে যা নয় তাই ভাবলাম। আজ তুই না থাকলে হয়তো আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। এরপর ইকরির জ্ঞান ফিরে আসে। ওই তো ইকরির জ্ঞান ফিরে এসেছে। তুই ঠিক আছিস তো রে মা? এই বাবা, আমি ঠিক আছি। তুই আমার কৃতদাসী হয়ে আমার একমাত্র মেয়ের জীবন বাঁচিয়েছিস, তাই আজকে থেকে আমি তোকে আমার দাসত্ব থেকে মুক্তি দিলাম। সত্যি বলছেন মোড়ল বাবু? আমার বাবার করা ঋণ থেকে আপনি আমাকে মুক্তি দিলেন? হ্যাঁ দিলাম। আর শুধু তাই নয়, নদীপথে যে আমার জাহাজটা আছে সেটার মালিক আজ থেকে তুই। আর আমি আজ বাণিজ্য করতে শহরে যাব ভাবছিলাম, কিন্তু জাহাজ যেহেতু তোর, তাই এই জাহাজে থাকা সবগুলো জিনিসও তোর। যা, এই নদীপথে তুই শহরে যা, আর জিনিসগুলো বিক্রি করে তুই যা টাকা পাবি তা দিয়ে নিজের জীবনটা শুরু কর। সত্যি মোড়ল বাবু, আপনি অনেক ভালো মনের পাখি। আমি তাহলে আসি মোড়ল বাবু, বিদায়। এরপর টনি সেখান থেকে নদীর ঘাটে চলে যায় আর নদীতে থাকা জাহাজ নিয়ে শহরে যাওয়ার যাত্রা শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর হঠাৎই অনেক জোরে ঝড় বাতাস শুরু হয়ে যায়। নদীর ঢেউ আরো 3 গুণ বেড়ে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই টনির জাহাজটা মাঝ নদীতেই ডুবে যায়। জাহাজটা ডুবে গেলেও ভাগ্যক্রমে টুনি বেঁচে যায়। এ কি, এ আমি কোথায় চলে এসেছি? চারপাশটা কেমন ঘন অন্ধকার, তার মানে হয়তো রাত হয়ে গেছে। আর আমার জাহাজ, হায় হায় রে, এই অভাগীর কপালে ভাগ্যক্রমে একটা জাহাজ পেলাম। আর এই ঝড় আর নদী মিলে কিনা আমার জাহাজটা কেড়ে নিল। কি আর করার, এই রাতের অন্ধকারে এই নদীর ঘাটে থাকা ঠিক হবে না। দেখি সামনে কোনো থাকার জায়গা পাই কিনা। এই কথা বলি টনি নদীর ঘাট থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে একটা পাকা কলার গাছ দেখতে পায়। পাকা কলা? যাক বাবা, পাকা কলার গাছটা পেয়ে বেশ ভালোই হলো। অনেকক্ষণ থেকে কিচ্ছু খাই না, আমি বরং কয়েকটা পাকা কলা সাথে করে নেই। এখানকার কিছুই তো চিনি না, এই অচেনা জায়গায় এই পাকা কলাগুলোই আমার ক্ষুধা দূর করবে। এই কথা বলে টনি কলা গাছ থেকে অনেকগুলো কলা পেড়ে নেয় আর কিছু কলা খেয়ে নেয়। এরপর কয়েকটা পাকা কলা সাথে নিয়ে আবারও সে পথ চলতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর সে অনেক বড় একটা বাড়ি দেখতে পায়। ওই তো সামনে কত বড় একটা বাড়ি দেখা যাচ্ছে, তার মানে সামনেই পাখিদের বাস। এই কথা বলে টুনি সেই বাড়ির গেটে পা দিতেই দুজন পাখি টুনির দিকে এগিয়ে আসে। আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম রানীমা। একে ওরা আমাকে রানীমা বলে ডাকছে কেন? চলুন রানীমা, আজকে থেকে এটা আপনার বাড়ি, ভিতরে চলুন। এরা আমাকে রানীমা কেন বলছে? কারা এরা? ধুর, এখন এত কিছু ভেবে কাজ নেই। আজকের রাতটা থাকার জন্য হলেও এদের সাথে যেতে হবে। এরপর টুনি কালু ও টিয়ের সাথে চলে যায়। আর বাড়ির ভিতরে চারদিকটা দেখে টুনি অবাক হয়ে যায়, কেননা বাড়ির ভিতরে চারদিকটা এতটা আলোকিত যে রাত দিনের পার্থক্য বোঝা কঠিন। ওরে বাবা রে, আমি কোথায় চলে এলাম? বাড়ি তো না, যেন রাজপ্রাসাদ। এই নিন রানীমা, আজকে থেকে এই মুকুটটা আপনার। এ কি, এটা তো একটা সোনার মুকুট। অনেক হয়েছে, এবার বলো তো তোমরা কারা? আর আমাকে রানীমা ভেবে তোমরা এত সম্মান দিচ্ছ কেন? এই বাড়িতে যারা পাকা কলা হাতে নিয়ে প্রবেশ করে তারা এই বাড়ির রানীমা হয়ে যায়। আর আমরা সবাই এক একজন আত্মা, যদিও আমরা জীবন্ত পাখিদের মতো ঘুরে বেড়াই। তা না হয় বুঝলাম, কিন্তু তোমাদের কথা শুনে মনে হলো আমার আগেও এখানে অনেকে এসেছিল।
কিন্তু তারা এখন কোথায়? এই বাড়িতে যারা পাকা কলা হাতে নিয়ে আসে তারা শুধুমাত্র 1 বছর এখানে রাজত্ব করতে পারে, আর বছর শেষ হলে তাকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসা হবে। এরপর সে মরুভূমিতে খাবার আর পানির অভাবে মারা যাবে। আর এই রীতি সারা জীবন চলতে থাকবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেমন ভাগ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছো। সবকিছু পেয়েও এভাবে কেন হারিয়ে ফেলছি? এবার তো আমার জীবন নিয়ে বিপদে পড়ে গেছি। না না, ভয় পেলে চলবে না। মা বলতো বিপদের সময় যদি শক্তি না পেয়ে দুর্বল হয়ে যায় তাহলে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিপদমুক্ত হওয়া যায়। আমাকে এই 1 বছর বেঁচে থাকার জন্য কিছু ভাবতে হবে। আর এই 1 বছরে আমরা আপনার সমস্ত আদেশ মেনে নিব রানীমা। বলুন রানীমা, আমাদের কি করতে হবে? তার মানে আমি যা বলবো তোমরা তাই করবে? হ্যাঁ রানীমা, পেয়েছি। 1 বছর পর যখন মরুভূমিতে যেতেই হবে তাহলে এই বছরে এদের দ্বারা মরুভূমিতে বাস করার জন্য সমস্ত ব্যবস্থা করে নিব আমি। শোনো তোমরা, আজকে থেকে তোমরা মরুভূমিতে অনেক বড় একটা বাড়ি বানাতে শুরু করবে। আর সেই বাড়ির চারপাশের এত বেশি খনন করবে যে যাতে মরুভূমিতে গাছেরাও বেঁচে থাকতে পারে। শুধু তাই নয়, সেখানে একটা পুকুরও খনন করতে হবে। যাও, আমার সব আদেশ পালন করো। এক্ষুনি যাচ্ছি রানীমা। এরপর টিয়ে ও কালো মিলে সেই মরুভূমিতে টুনির কথা মতো একটা বাড়ি বানায় আর পুকুর খনন করে চারপাশে গাছপালা লাগিয়ে দেয় আর মরুভূমিটাকে জীবন্ত পাখিদের বসবাস করার জায়গা করে তোলে। আর এদিকে দেখতে দেখতে 1 বছরও কেটে যায় আর শর্ত অনুযায়ী টুনিকে মরুভূমিতে রেখে যাওয়া হয়। ঠিক আছে, আজকে থেকে মরুভূমিতে আমি থাকবো। এখানে থাকতে আমার কোনো অসুবিধা নেই। যাও তোমরা, এখন নতুন রানীর খোঁজ করো। এই কথা বলে টুনি হাসতে হাসতে মরুভূমিতে বানানো নতুন বাড়ির দিকে চলে আসে। এদিকে কালু ও টিয়ে টুনির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতদিন অনেক রাজা রানী আমাদের বাড়িতে রাজত্ব করে এই মরুভূমিতে এসে মরে গেছে, কিন্তু ওই টুনির মতো বুদ্ধিমতী রানী আর কেউ ছিল না। ঠিক বলেছো কালু দাদা, টুনি রানীমা কিনা আমাদের দ্বারা মরুভূমিতে থাকার ব্যবস্থা করে নিল আর আমাদের দেয়া শর্তও পালন করলো আর আমাদের খাটিয়ে বাকি জীবনটা মরুভূমিতে কাটাবে বলে চলে এলো। কি আর করার, আমাদের থেকে টুনি ওর বুদ্ধির জোরে বেঁচে গেল। চল, নতুন রানীকে খুঁজতে হবে। এরপর কালু ও টিয়ে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে টুনি মরুভূমিতে অনেক সুখে দিন কাটাতে থাকে। টুনির বাড়ির পাশেই তার এক টুকরো জমি ছিল। সেই জমিতে চাষবাস করে টুনি তার সংসার চালাতো। এবার টুনি তার জমিতে আঙ্গুর চাষ করেছে। টুনি আঙ্গুর বাগানে সেচ দেওয়ার জন্য প্রতিদিন কুয়ো থেকে জল এনে তার আঙ্গুর বাগানে দিত। আরে টুনি, এই গরমের মধ্যে তুই এত কষ্ট করে জল এনে জমিতে দিচ্ছিস? এত কষ্ট না করে তুই তো এখানে একটা সেচ পাম্প বসাতে পারিস, তবে তো তোকে আর কষ্ট করতে হবে না। কালু দাদা, সেচ পাম্পের তো অনেক দাম। তাছাড়া সেচ পাম্প চালালে বিদ্যুৎ বিলও বেশি আসে। এত খরচ করার কি দরকার বলো? আমি তো পরিশ্রম করতে পারি, তাই আমি নিজের কাজ নিজেই করি। টুনি, তুই নিজের কাজ নিজে করিস কারণ তোর টাকা নেই। আমি তো ভুলে গিয়েছিলাম, তোর তো সেচ পাম্প চালানোর সামর্থ্য নেই। তোরা তো গরিব পাখি। কালু দাদা, আমি গরিব পাখি হলেও আমি মিতব্যয়ী। আমি ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করি, তাই অতিরিক্ত ব্যয় আমি করি না। মিতবাই না চাই, গরিব পাখি, টাকা নেই তাই কিনতে পারিস না, যত সব। এসব বলে কালু চলে যায়। এ কি, তুমি ফিরে এলেছে? কাজে যাবে না? বাহিরে খুব গরম, তাই ফিরে এলাম। এত গরমে কি কাজ করা যায়? যাকগে, এসিটা তাড়াতাড়ি ছাড় তো। এসির বাতাস খেয়ে আগে একটু বিশ্রাম নেই। এরপর কাকুলি এসি ছেড়ে দেয় আর কালু বিশ্রাম নিতে শুরু করে। এসির বাতাসে মনটা শীতল হয়ে গেল। কাকুলি, টিভিটা চালিয়ে দাও, এসির বাতাসে বসে টিভি দেখবো। কাকুলি, এখানে বসো, দুজনে মিলে টিভিতে মুভি দেখি। না, আমার এখন টিভি দেখার মুড নেই। তুমি আমার কথা একটু চিন্তা করো না। প্রতিদিন কাজ করতে করতে আমার হাত দুটো নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই।
কতদিন থেকে বলছি যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও, তুমি তো দিচ্ছই না। ও, এই জন্য বুঝি আমার টুকটুকি বউটা রাগ করেছে? রাগ করো না বউ, আমি আজকেই তোমার জন্য ওয়াশিং মেশিন কিনে দিব। কালু কাকলি খুবই বেহিসেবি ছিল। তারা নিজেরা সারাদিন শুয়ে বসে দিন কাটাতো আর জমানো টাকা খরচ করত। এমনকি তারা প্রচুর বিদ্যুৎ অপচয় করত, কারণে অকারণে এসি চালিয়ে রাখতো। সারাক্ষণ টিভি লাইট জ্বলে থাকতো, সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। কালু, ঘরে বাজার নেই, তুমি তো কাজেও যাচ্ছ না, ছেলেটা স্কুলে গেছে, এসে তো খাবার খেতে চাইবে। আরে, এত চিন্তা করছো কেন? ঘরে তো টাকা আছে। দুদিন আগেই তো আমার জমি বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি, সেখান থেকে কিছু টাকা দাও, বাজার করে আনবো আর ওয়াশিং মেশিনও কিনবো। এরপর কাকলি আলমারি থেকে টাকা এনে কালুকে দেয়, আর কালু সেই টাকা নিয়ে বাজারে চলে আসে। আর কালু মাছ, মাংস আর নানা রকম বাজার করে তারপর কালু ওয়াশিং মেশিনের দোকানে যায় আর একটা ওয়াশিং মেশিন কিনে বাড়ি ফিরে আসে। এদিকে কালু কাকলির এমন বিলাসিতার জীবন দেখে বনের পাখিরা নানা রকমের কথা বলতো। দেখেছিস ময়ূরী, কালু আজকে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে গেল, যা সম্পদ ছিল সব ধ্বংস করে দিচ্ছে, এদের যে কি হবে। ঠিক বলেছিস টিয়া, এত বিলাসিতা একদম ভালো নয়। যেমন কালু তেমনি কাকলি, কাকলি তো কোনো কাজই ঠিকমতো করতে চায় না। যখনই ওদের বাসায় যাই আমি দেখি কাকলি এসির বাতাসে শুয়ে টিভি দেখছে, কোনো ব্যাপারে তার কোনো নজরই নেই। কালুটাও কোনো কাজবাজ করে না, বাবার রেখে যাওয়া জমিগুলো বিক্রি করছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এত বিলাসিতা আর অপচয় করার ফল তার একদিন ঠিক পাবে। আরে টুনি, কোথায় যাচ্ছিস? ময়ূরী দিদি, আমি বাজারে যাচ্ছি, আঙ্গুরগুলো বিক্রি করে মেয়ের জন্য একটা ছোটখাটো ফ্যান কিনে নিয়ে যাব। মেয়েটা একদম গরম সহ্যই করতে পারে না। পা টুনি, তোর বাগানের আঙ্গুরগুলো তো বেশ ভালো দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। দুটো আঙ্গুর নিয়ে খেয়ে দেখোই না। এরপর টুনির ঝুড়ি থেকে টিয়া আর ময়ূরী দুটো করে আঙ্গুর নেয়, আর টুনি তাদের বিদায় জানিয়ে বাজারে চলে যায়। এরপর টুনি আঙ্গুর বিক্রি করে বেশ কিছু টাকা পায়, আর তা দিয়ে একটা ছোট্ট ফ্যান কিনে নেয়, আর বাকি টাকা একটা মাটির ব্যাংকে সঞ্চয় করে রাখে। মা, ফ্যানটা খুব সুন্দর হয়েছে, আমার আর গরম লাগবে না। কনক আর আমাকে বলতে পারবে না যে আমার বাড়িতে এসি ফ্যান কিছুই নেই। এখন আমি ওকে বলতে পারবো যে আমার বাড়িতে ফ্যান আছে, আমি সারাদিন ফ্যান চালাবো, কি মজা। টুকি, ফ্যান পেয়েছিস ভালো কথা, কিন্তু কারণে অকারণে একদম ফ্যান চালিয়ে রাখবি না। অপ্রয়োজনে যদি তুই ফ্যান, বাল্ব এগুলো চালিয়ে রাখিস তবে বিদ্যুতের অপচয় হয়, আর আমাদের একদম অপচয় করা ঠিক নয়, বুঝলি? আমি বুঝতে পেরেছি মা, আমি একদম বিদ্যুৎ অপচয় করব না। বিদ্যুৎ বিল নিয়ে যান, বিদ্যুৎ বিল নিয়ে যান। মিস্টার কালু, বাইরে আসুন, আপনাদের বিদ্যুৎ বিল এসেছে। দিন, বিদ্যুৎ বিলের কাগজ দিন। তোতা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে চলে যায়, আর সে আরো অন্যান্য বাড়িতেও যায় আর বিদ্যুৎ বিলের কাগজ দেয়। কি কাকুলি, কাগজটা একবার দেখো, আমাদের 30,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে। এত টাকা বিল কি করে এলো? কি করে আবার? তোমরা তো সারাক্ষণ এসি টিভি চালিয়ে রাখো, মা তো আবার ওয়াশিং মেশিনে কাপড় কাচে, রান্নাও তো বৈদ্যুতিক চুলায় করে। যখন তোমরা এতটা বিদ্যুৎ খরচ করেছ তবে তো এমন বিল আসবেই। এত টাকা এসেছে তো কি হয়েছে, আমাদের কি টাকার অভাব? কাকুলি, যাও আলমারি থেকে টাকা বের করে আনো তো। কালু, আলমারিতে তো মাত্র 1,000 টাকা আছে, আর জমির দলিলও তো সব শেষ। কালু, কি বলছো কি? এত টাকা কি করে শেষ হলো? তুমি কোনো কাজই করো না, আর তাছাড়া আমাদের বিলাসিতার জীবন যাপন ওইসব টাকা দিয়েই তো চলছে, তাই তো সব টাকাই শেষ হয়ে গেছে। এবার কি হবে? যদি আমরা বিদ্যুতের টাকা দিতে না পারি তবে তো আমাদের বিদ্যুতের লাইন কেটে দিয়ে যাবে। কালু, একটা কাজ করো, তুমি এসি, ওয়াশিং মেশিন বিক্রি করে দাও, আর সেই টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করো। এরপর কালু তার এসি, ওয়াশিং মেশিন বিক্রি করে দেয়, আর সেই টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে। মা, খুব গরম লাগছে, জোরে জোরে বাতাস করো। কাকুলি, হাত পাখাটা একটু দাও তো।
খুব গরম লাগছে। দেখছো তো কনককে বাতাস করছি, ঘরে কেবল একটা মাত্রই পাখা রয়েছে। এত গরমে তো ঘুমানো যাবে না। কাকুলি, চলো আমরা ঘরের ছাদে যাই, সেখানে গরম কম লাগবে, বাইরে বাতাসও আছে। এরপর তারা ঘরের ছাদে চলে যায় আর মাদুর বিছিয়ে সেখানে শুয়ে পড়ে। যদি আমরা শুরু থেকে অন্য পাখিদের মতো মৃতবাহী হতাম তবে আমাদের আজ এই দিনটা দেখতে হতো না। মা, এখানে তো অনেক মশা। ঘুমিয়ে পড় বাবা, আমি তোকে বাতাস করছি, আর মশা কামড়াবে না। এরপর কনক ঘুমিয়ে পড়ে আর রাতে অনেক বৃষ্টি হয়। ছাদে ঘুমানোর কারণে তাদের তিনজনই ভিজে যায়। এরপর তারা তাড়াতাড়ি করে ঘরে এসে পড়ে। মশার কামড় আর বৃষ্টিতে ভেজার কারণে কনক ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওগো, আমাদের ছেলেকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করাতে হবে। দেখো, ওর শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ হয়েছে। এরপর কালু আর কাকুলি কনককে হাসপাতালে ভর্তি করায়। আপনার ছেলের ডেঙ্গু জ্বর হয়েছে, তাছাড়া ওর শরীরে ইনফেকশনও হয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজন। আপনারা এক্ষুনি হাসপাতালের কাউন্টারে 30,000 টাকা জমা করুন। এই বলে ডাক্তার চলে যায়। আর এত টাকার কথা শুনে কালু কাকুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের কাছে কোনো টাকাই ছিল না, তাই বাধ্য হয়ে কালু ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দেয়। ওগো, সবকিছু বিক্রি করেও তো 30,000 টাকা হলো না, আরো তো 10,000 টাকার দরকার। এবার কি করব? চলো আমরা বনের পাখিদের কাছে সাহায্য নেই। না, বনের পাখিদের কাছে সাহায্য চাইতে গেলে ওরা আমাদের অনেক কথা শোনাবে, অপমান করবে। কারণ বনের পাখিরা তো সবাই আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি সবার কথা হেসে উড়িয়ে দিয়েছি, আবার তাদের ছোট লোক গরিব বলে অপমান করেছি। তাই আমি জানি কেউ আমাদের সাহায্য করবে না। তবে কি আমাদের ছেলের চিকিৎসা হবে না? হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা পাখিদের বাড়িতে চুরি করব, এতে করে আমাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে। রাত হতেই কালু কাকুলি ময়ূরের বাড়িতে চুরি করতে যায়। কে কে? চোর চোর চোর! ময়ূরের এমন চিৎকারে বনের সকলে সেখানে এসে হাজির হয়। এরপর আলো জ্বালাতেই বনের সকলে অবাক হয়ে যায়। এ কি, তোমরা এত ধনী হয়ে তোমরা চুরি করতে এসেছো? ছি! টুনি, এক্ষুনি পুলিশ ডাক, এদের পুলিশে দিতে হবে। আমাদের পুলিশে দিও না, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, আমরা নিরুপায় হয়ে কাজ করেছি। তারপর কাকুলি সমস্ত ঘটনা সকলকে খুলে বলে। তোমরা যদি আমাদের কাছে সাহায্য চাইতে তবে আমরা অবশ্যই সাহায্য করতাম। এখন বুঝলে তো অতিরিক্ত ব্যয় আর অপচয় করলে তার পরিণতি কি হয়। এরপর বনের সকলে কালু কাকুলিকে টাকা দিয়ে সাহায্য করে আর সেই টাকায় কনকের চিকিৎসা হয়। এরপর থেকে কালু কাকুলি তাদের বিলাসিতা জীবন ছেড়ে অন্যদের মতো কঠোর পরিশ্রমী হয়ে ওঠে আর সেই সাথে মৃতব্যয়ী হয়ে সংসার চালাতে থাকে। তো দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত বিলাসিতা ও ব্যয় করলে তার পরিণতি কি হয়। এজন্যই তো প্রবাদ বাক্যে বলে, বিনা পরিশ্রমী রাজার ধন সম্পত্তিও একদিন শেষ হয়ে যায়। তাই তোমরা একদম অপচয় করবে না আর মৃতব্যয়ী হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।